Hello students, welcome to online classes of MICS Education, সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আমাদের WBCS এক্সাম রয়েছে, তো তার উপর বেস করে আমি তোমাদের 100টা মতো MCQ এখানে আজকে করাবো, যেটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি তোমাদের 100টা মতো MCQ আজকে করাবো। তো অনেকের পড়া হয়েছে টপিকটা টোটালটা, আবার অনেকের পড়া হয়নি, তো সেটা কোনো অসুবিধা নেই। তোমরা আমি যতটা পড়িয়েছি তার বেসিসে বলবে, আর বাকিগুলা কনসেপ্টের উপর যার যতটা কনসেপ্ট রয়েছে তার ভিত্তিতে প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, তো আজকে আমি শুরু করছি তাহলে আজকের ক্লাসটা। দেখো, তো ফার্স্ট কোশ্চেন আজকের বলেছে, বলো, ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার এবং উদারীকরণ চালু করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1991 1991 সালে ভারত নিউ ইকোনমিক্স পলিসি অ্যাডপ্ট করেছিল। তখন ভারতের পিএম কে ছিল? পিএম ছিলেন নরসিমা রাও। পিভি নরসিম্হা রাও, তাই তো? পিভি নরসিংহা রাও তখন ভারতের পিএম ছিলেন, এবং তখন অর্থমন্ত্রী কে ছিলেন? মনমোহন সিং। তখন অর্থমন্ত্রী ছিলেন আমাদের মনমোহন সিং। একটা বড় একটা এই সময় একটা পলিসি নেওয়া হয়েছিল, যেটাকে আমরা এলপিজি বলে থাকি, যেটা আমি তোমাদের বলেছিলাম। এলপিজি ফুল ফর্মটা কি মনে আছে? লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। বাহ, ভেরি গুড। লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। অনেকের এগুলো পড়া হয়েছে, যাদের পড়া হয়েছে ভালো অ্যান্সার করতে পারবে। যাদের এগুলো পড়া হয়নি এখনো, তারা জিনিসগুলো দেখে নাও। কয়েকদিন পর এক্সাম আছে, এক্সামের পরে আমরা এগুলো সম্পর্কে আবার ক্লাসে ডিসকাস করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সমষ্টি উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? লিখিয়েছিলাম, প্ল্যানিং এর চ্যাপ্টারেই ছিল। 1952। 1952 সালে যখন কততম প্ল্যানিং চলছিল তখন? ফার্স্ট প্ল্যানিং। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল, যার মধ্যেই এই 1952 সালে সমষ্টি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, প্রথম যে প্ল্যানিং হয়েছিল সেখানে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? কৃষি। ওকে, প্রথম যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা ছিল এগ্রিকালচার, সেকেন্ড ছিল ইন্ডাস্ট্রি, তাই তো? ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। ওকে, চলো তো নেক্সট, তারপরেরটা আমরা করছি। নেক্সট কোশ্চেন, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সংশোধিত লক্ষ্যমাত্রা কত ছিল? 11th যখন 5 ইয়ার প্ল্যানিং হয়েছিল তখন টার্গেটেড গ্রোথ কত ছিল? আমি তোমাদের গ্রোথগুলো লিখিয়ে দিয়েছিলাম। টার্গেটেড গ্রোথ কত ছিল? 8.5। দেখো, টার্গেটেড সংশোধিত লক্ষ্যমাত্রা প্রথমে 8.5 ছিল, কিন্তু সংশোধিত এটাকে ট্রান্সফার করা হয়েছে 8%-এ। 8%। ওকে, 8% হবে অ্যান্সার, হবে 8%। ওকে, নেক্সট, উদারনীতির অর্থ কি? আমাদের যে উদারনীতির কথা বলা হচ্ছে অর্থনীতিতে, তার অর্থ কি বা মিনিংটা কি?
যে শিল্পে লাইসেন্স প্রথার অবসান ঘটানোকে উদারনীতি বলা হচ্ছে, না ক্ষুদ্র শিল্পের সারণী থেকে যে ক্ষুদ্র শিল্পের যে লিস্ট রয়েছে যেগুলো আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রি তিনটেই। রয়েছে, না এমআরটিপি সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়া? উদারনীতি কথার অর্থ কি? এক 2 দুই and 3 এক দুই তিন, না এক Option দুই C। না দুই তিন, বলো কি হবে? 2 এবং 1 3 2 3। ডি ডি দেখো 2 বাকিরা এবং 3 আচ্ছা, বাকি 2 এবং 3 দেখো, প্রথমে আমি অ্যান্সার বলছি, তারপর আমি এক্সপ্লেন করছি। অ্যান্সার হবে অ্যান্সার সি, 1 এবং 3। কারণ দেখো, উদারনীতির কথার অর্থ যে উদারনীতি মানে কোনো লিস্ট থেকে কোনো ক্ষুদ্র শিল্পকে সংরক্ষণচ্যুত করা, এটা কিন্তু উদারনীতির মধ্যে পড়ছে না। উদারনীতি মানে লাইসেন্স প্রথাকে অবসান করানো, অর্থাৎ যেসব কোম্পানিরা কোনো কিছু নতুন কোম্পানি গঠন করতে চাইবে তাদেরকে আর লাইসেন্স নেওয়া আবশ্যক নয়। এটা কিন্তু উদারনীতির সব থেকে বড় স্টেপ ছিল, যে লাইসেন্স প্রথাকে অবসান করানো। আর হচ্ছে এমআরটিপি অ্যাক্ট কিন্তু তুলে নেওয়া হয়েছিল। আমি এটাও বলেছিলাম এমআরটিপি অ্যাক্ট যেটা ছিল, এমআরটিপি অ্যাক্টটা কিন্তু এই যখন 1991 প্ল্যানিংয়ে নেওয়া হয় উদারনীতি, তখন কিন্তু এই দুটো তুলে নেওয়া হয়েছিল। 1 2 3 কিন্তু হবে না, দুয়েরটা কিন্তু হবে না, দুয়েরটা কিন্তু উদারনীতির অর্থ নয়, 1 এবং 3 কিন্তু হবে। ওকে, কেয়ারফুলি অ্যান্সার করবে। নেক্সট, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে কে? এনডিসি জাতীয় উন্নয়ন পরিকল্পনা কমিশন, না জাতীয় পরিকল্পনা উন্নয়ন কমিশন। পরিষদ, Option D, ন্যাশনাল option ডেভেলপ, D। অপশন ডি। অপশন ডি, যেটা এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পরিষদ, এনডিসি ডেভেলপ করে থাকে। এই এনডিসি গঠন করা হয়েছিল এই কারণেই, যে পরিকল্পনা কমিশনের খসড়াকে অনুমোদন করার জন্য। আচ্ছা, এনডিসি কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল? 1952 বাহ, ভেরি গুড। 1952 1952-তে এনডিসি তৈরি হয়েছিল। দেখো, ইকোনমিক্স কি খুব কঠিন জিনিস? দেখো, তোমরা তো টোটালি অ্যান্সার দিতে পারছো। খুব কি কঠিন লাগছে? অনেকে বলে স্যার ইকোনমিক্স অনেকে বুঝতে পারছি না, করতে পারছি না। খুব কি কঠিন? দেখো, ইজিলি কিন্তু অ্যান্সার করা যাচ্ছে। আর কোশ্চেন এরকমই খুব মানে একদম স্ট্রেট ফরওয়ার্ডই থাকবে। কিছু কোশ্চেন থাকবে যেগুলো একদম রিসেন্ট ডেটার উপর থাকবে, সেগুলো যদি আমরা না পড়ি সেগুলো আমরা করতে পারবো না, সেগুলো আলাদা ব্যাপার। যে বর্তমানে ব্যাংকের রেপো রেট কত, এইসব জিনিস ডেটা ভিত্তিক করতে গেলে তো আমাদেরকে আলাদাভাবে পড়তে হবে। কিন্তু কনসেপচুয়াল বেস যেগুলো থাকবে সেগুলো ফ্ল্যাট কোশ্চেন থাকে, কঠিন কোশ্চেন কিন্তু একদমই থাকে না, করা যায়। ওকে, স্যার প্রিভিয়াস এরকম টাইপের প্রশ্ন হলে আসে বেশি। এরকমই থাকে। তোমরা তো এই জন্যই বলছি প্রিভিয়াস ইয়ার ঘাঁটলেই দেখবে এরকম ফ্ল্যাট কোশ্চেনে পাবে। আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব হয়েছিল, গ্রিন রেভলিউশন? তৃতীয়। তৃতীয় ফোর্থে ইমপ্লিমেন্ট হয়েছিল, থার্ডে তো একদম। ফোর্থে দেখো, ফোর্থের ক্ষেত্রে ফোর্থ শুরুর আগে কিন্তু হয়েছিল, কারণ থার্ড যে অ্যানুয়াল প্ল্যান, প্ল্যানে যে হয়েছিল। একদম, যে থার্ড যেটা পরিকল্পনা সেটাই তো ব্যর্থ হয়েছিল। দুটো কজ ছিল। কি কি কজ ছিল? 3টে কজ বলেছিল। ওয়ার হয়েছিল চাইনার সাথে। ময়ার আর ময়ার। 1962 ইন্দো চায়না ওয়ার, 1965 ইন্দো পাক ওয়ার, আর ডেথ অফ, করা হয়েছিল। হ্যাঁ ড্রট ছিল, আর ডেথ অফ লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, তো 3টেকে আমরা হচ্ছে কজ বলতে পারি থার্ড 5 ইয়ার প্ল্যানিং এর ফেলিওরের জন্য। আর যদি বলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব, অবশ্যই কিন্তু থার্ড করবে, কেউ কিন্তু ফোর্থ করবে না। ফোর্থ করলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ফোর্থ শুরুর আগেই সবুজ বিপ্লবটা কমপ্লিট হয়ে গেছিল। ওকে, থার্ড করবে অ্যান্সার। ঘূর্ণায়মান পরিকল্পনা সময়কাল ছিল কোন টাইমটা? ঘূর্ণমান সি পরিকল্পনা হবে 78 থেকে 83। 78 থেকে 83। 78 থেকে 78 থেকে 83 78 থেকে 78 থেকে 83, 78 থেকে 83 এটাকে ঘূর্ণমান পরিকল্পনা বলা হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন। পরিকল্পনা এটা কি রোলিং প্ল্যান হবে স্যার? রোলিং প্ল্যান, ঘূর্ণ মানেই তো রোলিং প্ল্যান। আর ডবল মানে প্রত্যেক বছরের যে উন্নয়ন হবে তার ভিত্তিতে পরের বছরে নির্ণয় করা, রোলিং প্ল্যান। কে করেছিল এটা? মোরারজি দেসাই মোরারজি দেসাই করেছিল, ফার্স্ট নন কংগ্রেস পিএম অফ ইন্ডিয়া। কংগ্রেস থেকে প্রথম, মানে কংগ্রেস ছাড়া প্রথম পিএম মোরারজি দেসাই। সবচেয়ে বয়স্ক পিএম হিসেবেও বলতে পারি মোরারজি দেসাইকে।
তাই তো? আচ্ছা, পরিকল্পনা কমিশন কি হবে? অপশন বি, সংবিধিবদ্ধ সংস্থা। বলো, পরিকল্পনা কমিশন কি? অপশন সি, বলো, ভেবেছি। রাজনৈতিক। অরাজনৈতিক দেখো, সংবিধিবদ্ধ যদি সংস্থা হতো তাহলে পরিকল্পনা কমিশনকে ভাঙতে হলে আমাদেরকে সংবিধানের অনুমোদন নেওয়ার প্রয়োজন হতো, তাই তো? তাহলে তাহলে তুমি বলো যে পরিকল্পনা কমিশনকে ভেঙে আমাদের যে নীতি আয়োগ গঠন করা হলো, কত সালে করা হয় নীতি আয়োগ? 2014। 2015। 2015। 2015 2015 1 জানুয়ারি 2014 জানুয়ারি 2014 31 ডিসেম্বর পরিকল্পনা কমিশনকে বন্ধ করা হয়। এই যে নীতি আয়োগ গঠন করা হয়েছিল, এর জন্য কি কোনো অ্যামেন্ডমেন্ট হয়েছিল? কোনো কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়নি। আচ্ছা। তার মানে এটা কখনোই সংবিধিবদ্ধ হবে না। রাজনৈতিক প্রতিষ্ঠান কি? রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। কোনো একটা রাজনৈতিক দল কি এটা করে থাকে? একদমই নয়। আধা রাজনৈতিক সেটাও নয়, একমাত্র অরাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, অ্যান্সার সি। কোন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময়ে মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে থাকে? অপশন সি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। স্যার অপশন সি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটাকে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বলে, যেটা হচ্ছে আইএমএফ। ওকে, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা কি করে? কোনো আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে। মানে এক টাকা মানে $1 সমান কত টাকা হবে, এগুলো টোটালি আইএমএফ এর মাধ্যমে ডিটারমাইন হয়ে থাকে। আচ্ছা, নেক্সট, উচ্চ জন্মহার নিচের কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত? ভেবেচিন্তে বলবে। উচ্চ জন্মহার। মহিলা সাক্ষরতা নিম্ন হার। অপশন এ। অপশন এ। স্যার অপশন বি। অপশন বি। অপশন বি। দেখো, মহিলারা যদি উচ্চ শিক্ষিত হয় তাহলে কিন্তু তারা কি করবে? নিজেদের যে বাচ্চাদের বার্থ সম্পর্কে সচেতন হবে, যে কখন বাচ্চা নেওয়ার প্রয়োজন আছে, বা একটার জায়গায় দুটোর প্রয়োজন আছে না একটার প্রয়োজন আছে, সেটা হবে। তাহলে অবশ্যই উচ্চ হার কখন হবে না। পুরুষদের সাক্ষরতাও যদি উচ্চ হয় তাহলেও কিন্তু তারাও চেষ্টা করবে যাতে নাম্বার অফ চিলড্রেন কম হয়, তাহলে সাফিসিয়েন্ট নাম্বার অফ ঠিকঠাক তারা বাচ্চাকে ফেসিলিটি দিতে পারবে। কিন্তু মহিলাদের সাক্ষরতা যদি নিম্ন হার থাকে তখন তারা কিন্তু এই জনসংখ্যা বা এই সম্পর্কে সচেতন হবে না। এই জন্য দেখবে ট্রেনে, বাসে, যে কোনো জায়গায় স্টেশনে গেলে দেখবে যেসব মহিলারা থাকে তাদের দেখবে অনেকগুলো করে বাচ্চা থাকে। ওরা বাচ্চাদের সম্পর্কে সচেতন নয়, ও হচ্ছে বয়ে গেছে, এরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে অবশ্যই মহিলাদের সাক্ষরতার নিম্ন হার উচ্চ জন্মহারের সাথে সম্পর্কিত। ওকে, নেক্সট, 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেসে প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠিত হয়েছিল? খুব ভালো কোশ্চেন, হিস্ট্রিতেও পরীক্ষা। জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। বলো কি হবে? জওহরলাল নেহরু। আচ্ছা, জওহরলাল নেহরু। 1938 সালের সেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? স্যার সুভাষ চন্দ্র বসু। অপশন বি। তাহলে এরকম ভুল করলে হবে? এটা প্রায় প্রচুর এই অ্যান্সারটা ভুল করে। জেএল নেহেরু দিয়ে আমরা পড়তে থাকি, জেএল নেহেরু নয়, এটা কিন্তু সুভাষচন্দ্র বোস হবে। কার সভাপতিত্বে কংগ্রেস প্ল্যানিং কমিটি গঠন করে? সুভাষচন্দ্র বোস হবে। এটা প্রচুর ভুল করে, প্রচুর ভুল। আমিও দেখেছি বহু জায়গাতে জওহরলাল নেহরু, যদি কোনো জায়গায় অপশনে জওহরলাল নেহরু থাকে অ্যান্সার কিন্তু ভুল আছে, সুভাষচন্দ্র বোসই অ্যান্সার হবে। আচ্ছা, ভারতের অর্থনীতি কোন ধরনের? অপশন বি। অপশন বি। অপশন বি, মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি, মানে ক্যাপিটালিস্ট অর্থনীতি প্লাস সোশ্যালিস্ট ইকোনমিকে একসাথে আমরা বলি মিশ্র অর্থনীতি। তাহলে ভারতের অর্থনীতি অবশ্যই মিশ্র অর্থনীতি, যেটাকে আমি মিক্সড ইকোনমি বলে থাকি। আচ্ছা, নেক্সট, ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি কোন ক্ষেত্রের অবদান রয়েছে? পরিষেবা ক্ষেত্র। দেখো, জিডিপিতে সবচেয়ে বেশি অবদান বলেছে, এটা বলেনি যে বেশি লোক এনগেজড রয়েছে। যদি বেশি লোক কৃষি ক্ষেত্র। কৃষি ক্ষেত্র। পরিষেবা ক্ষেত্র।
দেখো আমি এটাই বলছি যে সব স্যার পরিষেবা ক্ষেত্র অপশন সি। দেখো এটা বলেছে যে জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রয়েছে, এটা বলেনি যে সব থেকে বেশি লোক এনগেজ রয়েছে। যদি কোশ্চেন করতো সব থেকে বেশি লোক এনগেজ রয়েছে কোথায়, তখন আমরা কৃষিক্ষেত্র বলতাম। কিন্তু যদি বলে সব থেকে বেশি অবদান রয়েছে ন্যাশনাল ইনকামের মধ্যে, জিডিপির মধ্যে সবচেয়ে বেশি অবদান রয়েছে অবশ্যই পরিষেবা ক্ষেত্র, যেটাকে আমরা টার্সিয়ারি সেক্টর বা সেবা ক্ষেত্র বলে থাকি। অবশ্যই টার্সিয়ারি সেক্টরে জিডিপিতে সব থেকে বেশি, মানে যার মধ্যে আইটি সেক্টর মেন, সেটা রয়েছে। ওকে, খুব কেয়ারফুলি অ্যান্সার করবে, কি জানতে চাইছে সেটা বড় কথা। আচ্ছা নেক্সট, সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল? পাঞ্জাব, হরিয়ানা অপশন এ। অপশন এ। হয়েছিল প্রথমে পাঞ্জাব এবং হরিয়ানাতে। গ্রিন রেভলিউশন প্রথমে হয়েছিল পাঞ্জাব। আচ্ছা কোন শস্যের চাষ? গম। 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 ঠিক আছে, গম। গমের চাষ হয়েছিল। সবুজ বিপ্লব বলতে জেনারেলি গম চাষের প্রোডাকশনটাকেই বলা হয়ে থাকে। আচ্ছা নেক্সট, ভারত, 1966। বলো বলো। 1966। 1966, 1966, বাহ ভেরি গুড। আচ্ছা ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 2011। 11 অপশন এ। 2011। এবছর সেন্সাস হওয়ার কথা আছে 2021-এ, হবে কিনা সেটা বড় কথা। ঠিক আছে, 2011-এ প্রত্যেক 10 বছর ছাড়া সেন্সাস হয়ে থাকে। আচ্ছা নেক্সট, 1969 সালে কটি বেসরকারি ব্যাংককে অধিগ্রহণ করা হয়েছিল, যেটা ব্যাংক 14টি। ন্যাশনালাইজেশন? স্যার 14টি অপশন সি। 14টি ব্যাংকে ন্যাশনালাইজেশন 14টি করা। স্যার। 14টি একদম। আচ্ছা সেই সময় হচ্ছে পিএম কে ছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা। নরসিংহ রাও। ইন্দিরা গান্ধী। এই রে ইন্দিরা গান্ধী। নরসিংহ রাও কেন? নরসিংহ রাও কেন? ইন্দিরা গান্ধী। নরসিংহ রাও কোনো মতে হবে না, 1991 না, অবশ্যই ইন্দিরা গান্ধী। ওকে চলো নেক্সট, সবুজ বিপ্লব সীমিত ছিল, সহজ করে দিয়েছে, বলো। পাঞ্জাব হরিয়ানার গম অপশন চাষ। সি। পাঞ্জাব, পাঞ্জাব হরিয়ানার গম চাষে। পাঞ্জাব হরিয়ানার গম চাষের মধ্যে সবুজ বিপ্লব কিন্তু রেস্ট্রিক্টেড ছিল। আচ্ছা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দিয়ে থাকে কোন সংস্থা? অর্থ কমিশন। অর্থ কমিশন। দেখো অর্থ অবশ্যই, কমিশন। যেটা ফাইন্যান্স কমিশন যেটা হয় অর্থ কমিশন। অর্থ কমিশন কিন্তু সবসময় কেন্দ্র রাজ্যের মধ্যে কর সংক্রান্ত বিভাজন করে থাকে। ওকে আচ্ছা, একটু আমি এক্সট্রা একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, যদি কারো মনে থাকে, ওল্ড ব্যাচ যাদের তাদের বলা উচিত, যারা নিউ ব্যাচ তারা নাও বলতে পারো, কিন্তু যদি বলতে পারো খুব ভালো হয়, যে প্রথমবার কেন্দ্র রাজ্যের মধ্যে যে কেন্দ্র যে রাজ্যকে অনুদান দিয়ে থাকে সেটা একজনের তত্ত্ব অনুসারে হয়ে থাকে, কার তত্ত্বটাকে নেওয়া হয়ে থাকে? গ্যাডগিল তত্ত্ব। একদম ভেরি গুড, গ্যাডগিল তত্ত্ব। গ্যাডগিলের তত্ত্ব অনুসারে প্রথম কিন্তু এটা করা হয়েছিল, খুব ভালো, গ্যাডগিল তত্ত্ব। আচ্ছা, ভারতের নতুন কৃষি পদ্ধতি সূচনার দশকটি কোনটি? 1950-এর দশক অপশন এ। বলো কি হবে? 1960 1960, কারণ এই সময় যে রেভলিউশনের কথাই যে বললাম, সবুজ বিপ্লব, সেটাকে রেসপেক্ট করেই বলা সবুজ হয়েছে, বিপ্লব। সেটাকে রেসপেক্ট করেই বলা হয়েছে 1960-এর দশকে নতুন কৃষি পদ্ধতির সূচনা। আচ্ছা, স্বাধীন ভারতে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল? 66 থেকে 80। 63 থেকে 68। 66 থেকে 68, যেটাকে পরিকল্পনা বিরতি বলা হয়ে থাকে। আচ্ছা, কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? তৃতীয়। তৃতীয়। তৃতীয় থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা বলেছিলাম ব্যর্থ হয়েছিল, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা একদম। আচ্ছা, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1951। অপশন সি 1951।
1951 1951 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইমপ্লিমেন্ট করা হয় 1951 স্যার 1 এপ্রিল। 1 এপ্রিল একদম 1 এপ্রিল থেকে 31 মার্চ প্রত্যেকটা ওই যেটা হচ্ছে আমাদের ইকোনমিক সেশন হয়ে থাকে সেই সেশন অনুযায়ী যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার হয়ে থাকে যেটা এপ্রিল মাসের 1 তারিখে শুরু হয় তো সেই রেসপেক্টে 1 এপ্রিল থেকে 31 মার্চ ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান দিয়ে থাকে কোন সংস্থা ভারতীয় অর্থমন্ত্রক। অর্থমন্ত্রক। ভারত সরকারের অর্থ মন্ত্রক অপশন এ। অর্থ মন্ত্রক এই জন্য 1 টাকার নোটে কার সিগনেচার থাকে ফিনান্স সেক্রেটারি। একদম ফাইন্যান্সিয়াল। কেউ অর্থমন্ত্রী বলবে না ফাইন্যান্স সেক্রেটারির সাইন থাকে এটা ফাইন্যান্স। একদম অর্থ যে সেক্রেটারি হয়ে থাকে সেই সেক্রেটারির সাইন থাকে আমাদের কিন্তু অর্থমন্ত্রীর সাইন থাকে না ওকে খুব কেয়ারফুল এটা করবে ওকে নেক্সট ভারতের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করে থাকে কোন সংস্থা আরবিআই। ভারত- ভারতীয় রিজার্ভ ব্যাংক অপশন বি। ভারতের রিজার্ভ ব্যাংক টাকা কড়ি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থেকে যে কত টাকা নোট ছাপাতে হবে কোন ধরনের নোট রাখতে হবে এবং কত লোকের হাতে বেশি পরিমাণ টাকা থাকা প্রয়োজন না কম টাকা থাকা উচিত তাহলে সেই সংক্রান্ত নীতি নির্ধারণ করে আমি কিছু প্রসেস কথাও বলেছিলাম ব্যাংক রেট রেপো রেট এসএলআর তাই তো সিআরআর এগুলোর কথা বলেছিলাম যেভাবে রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে থাকে আচ্ছা অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন খুব ভালো কোশ্চেন আরসি দত্ত। আরসি দত্ত একদম আরসি দত্ত করতে হবে আচ্ছা তার থিওরিটা কি নামে পরিচিত ছিল ড্রেন অফ ওয়েলথ। বাহ ভেরি ব্রেন গুড ড্রেন অফ ওয়েলথ ড্রেন ব্রেন অফ। যেটাকে পরে পপুলারাইজ করেছিল কে রানার ডে। ভাই নৌরচি। দাদাভাই 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 নৌরজি আরসি দত্তের থিওরিটাকে ইমপ্লিমেন্ট করেছিল ড্রেন অফ ওয়েলথ পরে দাদাভাই নৌরজি আচ্ছা আদমশুমারি 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ন ঘটেছে কোন রাজ্যে খুব ভালো গোয়া। কোশ্চেন গোয়া। বাহ গোয়া। ভেরি গুড গোয়াতে হয়েছে খুব ভালো প্রিভিয়াস ইয়ার ভালো মানে খুব ভালো রকম ঘাঁটলে এইসব অ্যান্সারগুলো করা যাবে যাই হোক প্রিপারেশন তোমাদের ভালো আছে আশা করছি এবারের বিসিএসটা অন্তত অনেকজনের ক্লিয়ার হবে প্রিলিমিনারিটা আচ্ছা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দে 1952 একটু আগেই বলে দিয়েছিলাম তো এনডিসির কথা তো বলেছিলাম একটু আগে আচ্ছা 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কোন কমিশনের সুপারিশ অনুযায়ী খুব ভালো কোশ্চেন বলো 1952 একদম নরসিংহ কমিশনের সুপারিশে সেবিকে বিধিকৃত করা হয় খুব ভালো কোশ্চেন সেবি কি কাজ করে থাকে বলো তো বলেছিলাম সেবি কি কাজ করে এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ওই শেয়ার Security. মার্কেটের এক্সচেঞ্জ গুলো শেয়ার মার্কেটের কি বলে ওটাকে স্টক এক্সচেঞ্জকে নির্ণয় করে আচ্ছা শুধু কি স্টক এক্সচেঞ্জ আর কিছু নয় বলো বলো শেয়ার মার্কেটকে কন্ট্রোল করা এবং সবাই মানে সঠিকভাবে রুলস মানে শেয়ারের যে সঠিক রুলস এন্ড রেগুলেশন সেগুলোকে সঠিকভাবে পরিষেবা যেটা আছে ওটা ঠিকভাবে পাইয়ে Okay. দেওয়া হচ্ছে বা সবকিছু ঠিক রাখার জন্য সেবি কন্ট্রোল করে। আচ্ছা শুধু সেবি শেয়ার মার্কেটের সাথে যুক্ত আর কোন কাস্টমারদের সিকিউরিটিজ ওকে সমস্ত আরেকটা ফিনান্সিয়াল যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে সমস্ত? কিছুরই সে control করে। সমস্ত সমস্ত বলতে গভর্নমেন্টাল গুলো নয় যেমন এলআইসি নয় বাকিগুলো আর এলআইসি নয় সেবি এলআইসির কাছ থেকে এলআইসি করে আধা সরকারি তাহলে তাহলে কি হবে ঠিকঠাক করে উত্তর দেখো কাস্টমারদের সিকিউরিটির মানে এটা দেখে আর কি। একদম একদম ঠিক আছে দেখো একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো ব্যাংক ছাড়া একমাত্র ব্যাংককে অনুমোদন দেওয়া বা কন্ট্রোল করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক ছাড়া অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে যেমন ইন্স্যুরেন্স বলো যারা লোন দিচ্ছে বলো সবাইকে অনুমোদন নিতে হয় সেবির কাছ থেকে বেশি
মানে ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, যেটা যাদেরকে সব থেকে বেশি নিয়ন্ত্রণ করে থাকে সেবি, সেটা কিন্তু অবশ্যই ইন্স্যুরেন্স সেক্টর। এই জন্য ইন্স্যুরেন্সের কেউ যদি পরীক্ষা দিতে যাও তখন কিন্তু সেবি একটা এক্সাম ডিটারমাইন করে, সেই ডিটারমাইনটে পাস করতে হয়। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরকে কিন্তু সব থেকে বেশি কন্ট্রোল করে, বাট মানে পারমিশন নিতে হয় ইন্স্যুরেন্স সেক্টরকে সেবির কাছ থেকে। অবশ্যই শেয়ার মার্কেট ইনক্লুড হবে, কিন্তু শেয়ার মার্কেটের থেকেও উপরে ইন্স্যুরেন্স সেক্টরকে কন্ট্রোল করে থাকে সেবি। মনে থাকবে? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর গঠিত। বাহ। আচ্ছা, অর্থনৈতিক সংস্কার কোন সালে হয়েছিল? 1991। ফার্স্ট কোশ্চেনটাই আবার একটু রিপিট মতো রয়েছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল অপশন সি। অপশন সি মহালানবিস তত্ত্ব। প্রথম কি ছিল? হারওয়ার্ড ডোমার। হ্যারল্ড ডোমার। হ্যারল্ড ডোমার ছিল, এটা ছিল সেকেন্ড, আর হ্যারল্ড ডোমার ছিল ফার্স্ট। এটাতে বিগ পুশ থিওরি প্রয়োগ করা হয়েছিল। একদম বিগ পুশ থিওরি। বাহ, খুব ভালো, এখানে মনে করিয়ে দিচ্ছে এখানে বিগ পুশ থিওরি মহালানবিস তত্ত্বে। বিগ পুশ মানে কি ছিল? একটা হিউজ ইনভেস্টমেন্ট, তাই তো? যেসব কোম্পানি লস করছে তাদেরকে, তার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল, সেটা মহালানবিস তত্ত্ব। বাহ, খুব ভালো, খুব ভালো। এরকম যদি কোশ্চেন আসে, ভালো একটা কোশ্চেন বলেছে যে বিগ পুশ থিওরি ভারতে প্রথমবার ইমপ্লিমেন্ট করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে, তখন আমরা কি বলবো? দ্বিতীয় পঞ্চবার্ষিকী। দ্বিতীয় পঞ্চবার্ষিকী। তাহলে এইভাবেও কোশ্চেন আসতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, ভারতের মোট আভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান, আভ্যন্তরীণ বেসরকারি মোট শিল্পক্ষেত্রে। দেখো 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 কোশ্চেন, মোট আভ্যন্তরীণ সঞ্চয় মানে কি? এটাকে আমি ইংলিশে বললে সবাই অ্যান্সার করে দিবে। জিডিপি। তাহলে কি? তাহলে অ্যান্সার কি হবে? পরিবার। অপশন এ পরিবার ক্ষেত্র। অপশন এ পরিবার ক্ষেত্র। পরিবার না পরিষেবা? এটা অ্যাকচুয়ালি পরিবার, পরিবার। পরিষেবা অভ্যন্তরীণ- দেখো সঞ্চয়, পরিবার হবে। এটা পরিবারই হবে, পরিবার ক্ষেত্রই হবে, যেটা আভ্যন্তরীণ সঞ্চয়। কারণ বেসরকারি শিল্পক্ষেত্র কতটা আর মানে সঞ্চয় করে, পরিবার যে ক্ষেত্র, আমরা দেখো যদি 15,000 টাকাও স্যালারি পাই, আমরা সেখান থেকে 5,000 টাকা আমরা সেভিংস করি, প্রত্যেকেই সেভিংস করে থাকে। তাহলে পরিবার ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি আমরা কিন্তু সঞ্চয় করে থাকি। ওকে, এটা জিডিপি হবে না, জিডিএস হবে আর কি, গ্রস ডোমেস্টিক সেভিংস বলা হয় এটাকে। জিডিপি হলে পরিষেবা ক্ষেত্র। হ্যাঁ, জিডিপি হলে পরিষেবা ক্ষেত্র, পরিবার ক্ষেত্র এটা। আচ্ছা, ভারতে কর্মরত 50%-এর বেশি লোক নির্ভর করে কোন ক্ষেত্রের উপর? প্রাইমারি সেক্টর। প্রাথমিক ক্ষেত্র, যেটাকে প্রাইমারি সেক্টর বলা হয়, সেখানে আমাদের 50%-এর বেশি লোক নির্ভর করে থাকে। আচ্ছা, ভারতের রেপো রেট ঘোষণা করে থাকে কোন সংস্থা? রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের হচ্ছে রেপো রেটকে ঘোষণা করে থাকে। ওকে, রেপো রেট, রিভার্স রেপো রেট। ওকে, নেক্সট দেখো, রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সাল কত খ্রিস্টাব্দে? 1935। 1935 অপশন বি। 1935, 1935-এ রিজার্ভ ব্যাংকে এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করা হয়। রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সাল 1935, 1935। পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব উন্নয়ন সূচকে সর্বাধিক স্তরে রয়েছে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। পূর্ব মেদিনীপুর হবে। উত্তর 24 পরগনা। কি হবে? মানব উন্নয়ন সূচক
মানব সম্পদ সূচক, সরি মানব না সম্পদ। স্যার, বর্ধমান হবে স্যার। বলো। বর্ধমান। কলকাতা। কলকাতা। কলকাতায় সবচেয়ে বেশি মানব সম্পদ সূচকের মানে বেশি লোক থাকে, এই জন্য মানব সম্পদ সূচকে কলকাতা কিন্তু হাইয়েস্ট রয়েছে এখনো। আচ্ছা, স্যার, ভারতের, যদি মানব সম্পদ, বলো। এটা স্যার যদি মানব সম্পদ উন্নয়ন সূচক যদি থাকতো তাহলে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে টপে কি আছে বলতো? যতদূর মনে হচ্ছে বর্ধমান হবে, আসানসোল হবে, আই থিঙ্ক। ডিস্ট্রিক্ট বললে আসানসোল হবে মনে হচ্ছে, একটু দেখতে হবে। আসানসোল কিন্তু বেটার, যতটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ইন্ডেক্স দেখেছি। আসানসোল, হ্যাঁ আসানসোল আছে না বা বর্ধমান, জানি না স্যার। এটা দেখতে হবে। আমি বর্ধমান আছে দেখেছিলাম। এটা বর্ধমান কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকে বর্ধমান কিন্তু টপে আছে, ঠিক আছে, যদি এইচডিআই বলা হয়। মানব সম্পদ সূচক হলে কলকাতা। সে একটু দেখে নেবে, গুগল করে নেবে, একটু পেয়ে যাবে। ওকে। আচ্ছা, ভারতের অকৃষিজাত আয়কর বলো, যেটা কৃষি ছাড়া যে ইনকাম ট্যাক্স হয়ে থাকে, যেমন এই যে বিভিন্ন সার্ভিস সেক্টরে যে স্যালারি থেকে যে ট্যাক্সটা হয়ে থাকে, সেটা কিভাবে কাজ হয়? যে কেন্দ্র ধার্য করে রাজ্যগুলিকে ভাগ করে, ডি, বলো। অপশন ডি, Option- কেন্দ্র option D, ধার্য করা option D, রাজ্যগুলির সঙ্গে option D। অপশন ডি। অপশন, অপশন ডি হবে। দেখো, 1 নাম্বার, রাজ্য ধার্য কখনোই অকৃষিজাত করে না, শুধুমাত্র কৃষিজাত দ্রব্যের ওপরেই কিন্তু আমাদের রাজ্য সরকার করতে পারে। এই জন্য এগ্রিকালচারের ওপর যদি কোনো রকম ট্যাক্স দিতে হয়, সেটা কিন্তু একমাত্র স্টেট গভর্নমেন্ট করতে পারে। এগ্রিকালচারের ওপর কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কখনোই ট্যাক্স বসাতে পারবে না। কিন্তু অকৃষিজাত যেসব আয় হয়, সেগুলোকে অবশ্যই ধার্য করে আমাদের কেন্দ্র সরকার। তার মানে তিনটেই হবে। এবার কেন্দ্র সরকার ধার্য করার পরে পুরো টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছেই চলে যায়। কেন্দ্রীয় সরকার কিন্তু ধার্য করে, এবার কালেক্ট করে কে? কালেক্ট করে কিন্তু রাজ্য, ধার্য করবে কেন্দ্র, কিন্তু কালেক্ট করবে রাজ্য। কালেক্ট করে টোটাল টাকাটা কেন্দ্রীয় সরকারকে দিয়ে দিতে হবে। এবার যেটা কেন্দ্রীয় সরকার নেওয়ার পরে, সেটা কিন্তু পুরোপুরি নিতে পারবে না। পুরোপুরি কিন্তু কেন্দ্রীয় সরকার নিতে পারবে না, সেটা কি করবে? ভাগ করে দেবে। এবার ভাগ করলে তার মানে বি আর সি আমি ক্যান্সেল করতে পারলাম। দেখো, পরপর স্টেপ বাই স্টেপ আমাদের ক্যান্সেল করতে হবে। তাহলে পুরোপুরি ভাগ করে নিতে পারবে না। রাজ্যগুলিকে কি পুরোপুরি ভাগ করে দেবে, না নিজের জন্য কিছু রাখবে? রাজ্যগুলিকে কিন্তু পুরোপুরি ভাগ করে দেবে না, রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেবে। মানে রাজ্যকে যদি 100 টাকা সে কালেক্ট করে, তার মধ্যে সমস্ত রাজ্যকে মিলিয়ে, সমস্ত রাজ্য, কোনো হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে 100 টাকার ট্যাক্স কালেক্ট করলো, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলকে 50 টাকা দিল, সেন্ট্রাল গভর্নমেন্ট 50 টাকা রাখতে পারে। অথবা যদি মনে করে ওয়েস্ট বেঙ্গলকে 40 টাকা দেবে, নিজের কাছে 60 টাকা রাখতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে কেন্দ্রীয় সরকার কত পার্সেন্ট রাজ্যকে দেবে। এটা কিন্তু কোনো নির্ধারিত নেই, এটা টোটালি ডিটারমাইন করে একটা সংস্থা। সেটা কি, কে ডিটারমাইন করে কেন্দ্রীয় সরকার কতটা রাজ্যকে দেবে? ফিনান্স কমিশন। ফিনান্স ডিপার্টমেন্ট। একদম নয়, এটাকে ডিটারমাইন করবে পার্লামেন্ট। এইটা ডিটারমাইন হবে, কিন্তু যে ভাগ করে দিতে হবে, এইটা কিন্তু মানে প্রেসক্রাইব, মানে তোমার হচ্ছে বলো যে অনুমোদন দেবে যে দিতে হবে, এই যে ডিসিশন, এটা কিন্তু সুপারিশে। দেখো, এটা একটা মিসকনসেপশন আমাদের আছে যে ফিনান্স কমিশনের কথায় কিন্তু করে, সেটা কিন্তু নয়। ফিনান্স কমিশন সুপারিশ করে যে এদের স্যালারি বাড়ানোর প্রয়োজন রয়েছে, এদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে, তারা কিন্তু সুপারিশ করে, কিন্তু তার ডিসিশনটা নিয়ে থাকে কিন্তু পার্লামেন্ট। ব্যাপারটা বোঝা গেছে? সাইন তো করাতে হয় ফিনান্স কমিশন থেকে। ফিনান্স কমিশন থেকে সাইন বলতে কি বলতে চাইছো বলো? ফিনান্স কমিশন যদি সাইন না দেয় তাহলে তো হবে না। না দেখো, তুমি সাপোজ আমি একটা সংস্থা তৈরি করেছি, এবার সেখান থেকে আমি 10 জন লোককে নিয়োগ করলাম যে তুমি দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কাদের কীরকমের ইনকাম করছে, কে কীরকম লাইফস্টাইল। তুমি তাদের উপর সার্ভে করে বললে যে এখানকার লোকের জীবনযাত্রার মান উন্নয়ন কম রয়েছে, প্রত্যেকের স্যালারি বাড়ানোর প্রয়োজন রয়েছে। তুমি সেই রিপোর্টটা আমাকে জমা দিলে, এবার আমি সেটাকে নিতেও পারি, নাও নিতে পারি। মানে ফাইন্যান্স কমিশনের যে রিপোর্ট, সেটা কিন্তু পার্লামেন্ট চাইলে নিতেও পারে, নাও নিতে পারে। এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। ফাইন্যান্স কমিশন কিন্তু এই জন্য যে
জেনারেলি বেশিরভাগই অ্যাকসেপ্ট করে নেয়, কারণ কি বলতো, একটা এত বড় একটা সংস্থা যেটা 5 বছর ধরে একটা রিপোর্ট দেবে, তারা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা রিপোর্টই দেবে, এই জন্য অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু অ্যাকসেপ্ট করতে কিন্তু দায়বদ্ধ কখনোই কেন্দ্রীয় সরকার থাকে না। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে কত পার্সেন্ট দেবে একদম। এটা কিন্তু ডিটারমাইন করবে পার্লামেন্ট। কিন্তু যে রাজ্যকে দিতে হবে এই ডিসিশনটা বা এটা অলরেডি গ্যাডগিল ফর্মুলাতে হয়ে গেছে, এই জন্য এটাকে পরপর দিয়ে আসছে। এবার কি হবে বলতো, যদি স্টেটের মধ্যে, রাজ্যের মধ্যেও বিজেপি সরকার থাকে, কেন্দ্রেও যদি বিজেপি সরকার থাকে, তাহলে সেই রাজ্যকে বেশি দেবে। আর যদি উল্টো থাকে, কেন্দ্রে হচ্ছে বিজেপি, রাজ্যে তৃণমূল রয়েছে, কংগ্রেস রয়েছে, সেখানে কম দেবে। বাস্তব কথা, তাই না? এই জায়গায় কিন্তু কেউ কিছু বলতে পারবে না। পার্লামেন্ট বা লোকসভা, রাজ্যসভা যা ডিটারমাইন করবে সেই পার্সেন্টেজই কিন্তু দেয়া হবে। ওকে, ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার ডি, কেন্দ্র ধার্য করবে এবং রাজ্যগুলির মধ্যে ভাগ করে নেবে। চলো নেক্সট কোশ্চেন। বিশ্ব উন্নয়ন রিপোর্ট, এই এটাকে প্রকাশ করে কে? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। বিশ্ব ব্যাংক। রাষ্ট্রসংঘ। বিশ্বের বিশ্ব ব্যাংক। এটা তোমাদের আগেও করিয়েছিলাম, আগেও এটা বলেছিলাম, এই কারেন্ট অ্যাফেয়ার্স করতে গিয়েও করিয়েছিলাম আমি। বিশ্ব উন্নয়ন রিপোর্ট করে থাকে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, এই রিপোর্ট প্রকাশ করে থাকে। বাণিজ্য সংস্থা কেন করবে? বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটা ওয়ার্ল্ড ট্রেড WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারা কেন বিশ্ব উন্নয়ন করবে? রাষ্ট্রসংঘ তো দেখবে, আর এশিয়ান ডেভেলপমেন্ট ADB তো এশিয়ার দেশগুলির উন্নয়ন করবে। বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে থাকে, পাবলিশ করে থাকে। আচ্ছা, মানব উন্নয়ন সূচক প্রথম ব্যবহার করা হয় কত খ্রিস্টাব্দে? খুব ভালো কোশ্চেন। 1995। 1995। বলো কি হবে? পঁচানব্বই? না, 1990। 1990। 1990তে হবে। কে ছিল? দুজনের নাম, ভারতীয় দুজনের নাম। এই রে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। নরসিংহ। আরে আমাদের নোবেল পুরস্কার বলো। অমর্ত্য সেন। আর আরেকজন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই রে, সে কোথায় ছিল তখন? মনমোহন সিং। মেঘনাদ দেশাই। ওহ, এগুলো ভুললে হবে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সঙ্গে দুজন যুক্ত, অমর্ত্য সেন এবং মেঘনাদ দেশাই। এগুলো ভুল করলে হবে? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কোথায় তখন? শুনতে ভুল হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, ভারতের দ্বিতীয় জনবহুল জেলা সেন্সাস অনুযায়ী? উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা। উত্তর 24 পরগনা। চব্বিশ পরগনা। উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনাস। আচ্ছা, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি আর কতজন সদস্যকে নিয়ে? 5 জন সদস্য নিয়ে। 5 জন সদস্য। 5 জন সদস্য নিয়ে। 5 জন সদস্য নিয়ে, তাহলে একজন সভাপতি আর কতজন? 4 জন সদস্য। আর 4 জন। দেখো ভুল কিরকম হবে বুঝতে পারছো? পড়ে গেছে অর্থ কমিশন 5 জন নিয়ে গঠিত হয়, কিন্তু পড়ে গিয়ে ভালো করে দেখলে না যে কি বলেছে। বলেছে একজন সভাপতি আর 4 জন সদস্য, মানে টোটাল মানে টোটাল 5 জন সদস্য। বুঝতে পারছো? পরীক্ষা দেখতে গেলে, পরীক্ষা করতে গেলে এই জিনিসগুলো প্রচুর খেয়াল রাখতে হবে। কি চাইছে, কি ভাবে, শুধু পড়ে গেলেই হবে না, খেয়াল রাখতে হবে কি জানতে চাইছে। আচ্ছা বলো নেক্সট। পাইকারি মূল্য সূচকের হিসাবে কোন বছরটি বর্তমানে ভিত্তি বছর হিসাবে ধরা হয়? পাইকারি 1991 থেকে 92। 91 থেকে 92, অপশন বি। বলো। অপশন বি। 91 92 ভিত্তি বছর, বেস ইয়ার, পাইকারি মূল্য সূচক। নোটটা একটু খুলবে শুভদীপ, নোটটা খুলবে। তো এটা আন্দাজ দিতে হবে। আন্দাজে দিলে হবে? বেস ইয়ার ধরা হয় 1993 1994 কে। পাইকারি মূল্য সূচকের বেস এই ইয়ারটাকে ধরা হয়। নোটসটায় দেখবে পরিষ্কার ভাবে লেখা আছে। শুধু এরকম ভাবে এমনি আন্দাজে বললে এগুলো হবে না, এগুলো হচ্ছে পার্টিকুলারলি ইনফরমেশন। এটা পারতেও নি, মানে ভুল মনে পড়ছিল নি, তাই এগুলো পার্টিকুলারলি ইনফরমেশন আছে। কেন 1993 4
পার্টিকুলারলি আছে দেখবে এখানে আস্তে আস্তে যখনই হ্যাঁ, খাতা লেখা আছে। লাইসেন্স ব্যবস্থাগুলোকে তুলে নেওয়ার পরে পাইকারি মূল্য সূচি অনেক যে ইন্ডাস্ট্রিগুলো আছে যার উপর থেকে ধীরে ধীরে লাইসেন্স ব্যবস্থা তুলে নেওয়া হয়েছিল। তারপরে 1993 1994 এই টাইমটাকে ভিত্তি বছর বা বেস ইয়ার ধরা হয়, কারণ এরপরে পাইকারি মূল্যের ওপর সমস্ত কিছু রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছিল, এই জন্য এটাকে বেস ইয়ার ধরা হয়। ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমাপে বৃহত্তম অবদান আসে কোন সেক্টর থেকে? সফটওয়্যার পরিষেবা। Option C. বি সফটওয়্যার তাহলে সফটওয়্যার পরিষেবা যেটাকে আইটি Option B. সেক্টর বলা হয়, আইটি সেক্টর থেকে কিন্তু সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা ভান্ডারের আছে, কারণ বেশিরভাগ আইটি সেক্টর আমেরিকা বা ইউএস বেসড হয়ে থাকে। তাহলে সেই জায়গায় অবশ্যই সফটওয়্যার পরিষেবা থেকে। যেমন অনেকে দেখবে আইটি সেক্টরে কাজ করে, তারা দেখবে রাত্রেবেলা ডিউটি করে, রাত্রেবেলা কাজ করে মানে আমেরিকায় তো তখন দিন, আমেরিকার কাজগুলো করে রাত্রেবেলা থেকে। আচ্ছা, ফিসকাল রেসপন্সিবিলিটি ও বাজেট ম্যানেজমেন্ট আইন যে বিষয়গুলির উপর প্রযোজ্য তা হলো বাজেটের, এটা একটু টাফ আছে, রেভিনিউ ঘাটতি অপশন সি শুধুমাত্র ফিসকাল ডেফিসিটের ওপর, ঠিক আছে। ফিসকাল রেসপন্সিবিলিটি আর বাজেট যে বিষয়ের উপর প্রযোজ্য সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিটের উপর। ফিসকাল ডেফিসিট কি, যে কোনো একটা বিলের ক্ষেত্রে কোনো একটা বিলের মধ্যে যতটা টাকা খরচ করার প্রয়োজন রয়েছে তার থেকে যদি বেশি টাকা খরচ হয়ে যায় তখন যে ঘাটতি হয় সেটাকে ফিসকাল ডেফিসিট বলে। তোমার হচ্ছে বাজেটের খরচের লক্ষ্যমাত্রা আছে 300 কোটি টাকা, তোমার খরচ হয়ে গেল 320 কোটি টাকা, তাহলে 20 কোটি টাকা তোমার ডেফিসিট হলো, সেটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। এইটা একমাত্র ফিসকাল কোথা থেকে আসবে বাজেটের বাইরে যেটা? বাজেটের বাইরে যেটা সেটা পরে লোন নিয়ে করবে, গভর্নমেন্ট লোন নেবে, বিভিন্ন জায়গায় ঋণপত্র কালেক্ট করবে, রিজার্ভ ব্যাংকের কাছ থেকে লোন নেবে, বাইরে থেকে লোন নেবে, লোন নিয়ে ডেফিসিট পূরণ করবে। প্রত্যেক গভর্নমেন্ট কিন্তু সবসময় ডেফিসিটেই চলে। আর ইকোনমিক্স বলে যে রেভিনিউ ডেফিসিট হলেই কিন্তু উন্নয়ন সব থেকে বেশি হয়, রেভিনিউ যদি এক্সেস হয়ে থাকে সেক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে না। কারণ তোমার লক্ষ্যমাত্রা 300 কোটি টাকা, তার জায়গায় তুমি যদি 280 কোটি টাকা খরচ করো, তুমি ভাবলে হ্যাঁ 220 কোটি টাকা তো বেঁচে গেল, কিন্তু 20 এই যে 20 কোটি টাকা যে বেঁচে গেল, 20 কোটি টাকার কম ডেভেলপমেন্ট হলো, তাই না? তাহলে 320 কোটি টাকা যদি খরচ হয় তাহলে তুমি পরের বছর চেষ্টা করবে ওইটাকে মেনটেন করতে প্লাস 20 কোটি টাকার ডেফিসিট পূরণ করতে, তার মানে তুমি আরো বেশি চাইবে বেশি কাজ করতে, তাহলে ডেভেলপমেন্টটা আরো বেশি ইনক্রিজ করবে। এই জন্য আমেরিকা দেখবে লসে হলেও অনেক জিনিস বিক্রি করে, তার একটাই কারণ তারা প্রোডাকশনকে বাড়াতে চায়। আর ইন্ডিয়া সবসময় একটু সেফ খেলতে চায়, না বাবা আমার যত টাকা আছে তার মধ্যেই আমি থাকবো, তার বাইরে খরচ করব না, এই জন্য ইন্ডিয়ার ইকোনমির ডেভেলপমেন্ট অনেক কম হয়। ব্যাপারটা বোঝা গেছে? বাণিজ্য ঘাটতি তাহলে কি জিনিস? বাণিজ্য ঘাটতি যেগুলো হচ্ছে এক্সিম ব্যাংক মেজার করে থাকে, সেগুলো হচ্ছে তোমার, সেটা কি হয় যে বাণিজ্য করতে গেলে যে সাপোজ বাইরে থেকে তোমার এবছর পেট্রোলের জন্য সাপোজ তোমাকে ইনভেস্ট করা রয়েছে যে 300 কোটি টাকা, তুমি বাইরে থেকে ইম্পোর্ট করার জন্য মানে অ্যালট করলে, এবার তোমার কি বেশি পরিমাণ প্রয়োজন হলো, কোনো একটা কিছু নতুন প্রজেক্ট করতে চাইছো, তার জন্য বেশি পরিমাণে ইম্পোর্ট করতে হলো, তখন যে ঘাটতি দেখা যাবে সেটা হচ্ছে বাণিজ্যিক ঘাটতি। বাণিজ্যিক ঘাটতি এক্সপোর্ট ইম্পোর্টের উপর ডিপেন্ড করবে। ফিসকাল ডেফিসিট যেটা থাকবে সেটা আমাদের রেভিনিউয়ের উপর ডিপেন্ড করবে। রেভিনিউ মানে আমরা যে ট্যাক্স কালেকশন করি, বাজেট করি, সেইগুলোর উপরে ফিসকাল ডেফিসিট ডিপেন্ড করবে। মানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে বাজেট বা হচ্ছে রাজস্ব বা ট্যাক্স, তার উপর ফিসকাল ডেফিসিট ডিপেন্ড করে। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রকল্প পরিচালনার জন্য শীর্ষ সংস্থা কোনটি? গ্রাম উন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক, নাবার্ড। যেটা একদম নাবার্ড ব্যাংক। একদম নাবার্ড, এটা নাবার্ড করা হয়েছে এখন কৃষি ও গ্রাম উন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক, যেটাকে আমরা নাবার্ড বলে থাকি। আচ্ছা, নেক্সট, নিচের কোনটি পরোক্ষ কর যেটি কেন্দ্রীয় সরকার ধার্য করে থাকে? পরোক্ষ কর যেটা কেন্দ্রীয় সরকার ধার্য করে। পরিষেবা কর অপশন এ। অপশন পরিষেবা কর। যেটাকে আমরা সার্ভিস ট্যাক্স বলে থাকি, পরিষেবা কর যেটা কেন্দ্রীয় সরকার ধার্য করে, সার্ভিস ট্যাক্স। এটা এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স দু রকমের,
ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো, যেগুলো আমাদের ডাইরেক্ট সরাসরি আমাদের দিতে হয়, যে আমাদের যা ইনকাম হচ্ছে তার উপরে আমরা একটা Income ট্যাক্স tax। দিয়ে থাকি, ইনকাম ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স বলতে আমরা যেগুলোই এই সাবান কিনতে গেলাম, যে কোনো জিনিস কিনতে যাই, জিএসটি জিএসটি, একদম জিএসটি, আর ভালো এক্সাম্পল দিয়েছো, জিএসটি। বা আমরা কোনো কিছু জিনিস কিনতে গেলে যে ট্যাক্সটা আগে যেগুলো ভ্যাট ছিল, এখন সেটা হয়ে গেছে জিএসটি। সমস্ত কিছু ইনডাইরেক্ট ট্যাক্স এখন বন্ধ করে এখন জিএসটি। আচ্ছা, নেক্সট, মূল্যযুক্ত কর আরোপিত হয় কোনো দ্রব্যের ওপর কখন? মূল্যযুক্ত কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা ভ্যাট বলা হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেটা আরোপ উৎপাদনের করা। প্রতিটি অপশন বি, উৎপাদনের সর্বশেষ স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর। দেখো, ভ্যাট মূল্যযুক্ত কর সবসময় আরোপিত হয় উপাদানের প্রত্যেকটা স্তরে যেখানে মূল্য যুক্ত হয়। সর্বশেষ স্তরে কিন্তু ভ্যাট হয় না, সেখানে হচ্ছে জিএসটি যেটা হয়, যেটা একদম ফাইনাল ট্যাক্স, সেটা হয়। কিন্তু মূল্যযুক্ত কর যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেটা কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে যোগ হয়ে থাকে। যেটা সবচেয়ে বেশি প্রবলেম হতো বলেই কিন্তু এখন ভ্যাট বন্ধ করে জিএসটি চালু করা হয়েছে। কারণ উন্নয়ন উৎপাদনের প্রত্যেকটা স্তর বলতে কি, প্রথমে তুমি কি করলে, গম করলে, গম থেকে কি করলে, আটা তৈরি করলে, তাহলে তার জন্য একটা ট্যাক্স দিলে। আবার আটা থেকে তোমার হচ্ছে কেক তৈরি করলে, সেখানে একটা ট্যাক্স দিলে। তাহলে এখানেও একটা ট্যাক্স যুক্ত হলো, এখানেও একটা ট্যাক্স যুক্ত। তাহলে বারবার দুবার তিনবার ট্যাক্স যুক্ত হয়, এই কারণে একটা হিসাব করতে সমস্যা দেখা যায়। এই জন্য বর্তমানে আর মূল্যযুক্ত কর বা ভ্যাট বন্ধ করে একদম সর্বশেষ স্তর, যেটাকে একটা জিএসটি ফাইনাল প্রোডাক্টের উপর বসানো হয়েছে। এই সমস্যাটাকে, জিএসটিও কি প্রতিটি স্তরে দিতে না, হয়? জিএসটি একদম ফাইনাল স্তরে, জিএসটি প্রত্যেক স্তরে হয় না, জিএসটি ফাইনাল স্তরে হয়। আচ্ছা, আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পূর্তির 1 বছর আগে স্থগিত করা হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। থার্ড পরিকল্পনা। 1 বছর পূর্তি আগে স্থগিত করা। চতুর্থ নয়, এটা চতুর্থ, পঞ্চম পঞ্চম, ফিফথ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1 বছর আগেই স্থগিত করা হয়েছিল। আচ্ছা, নেক্সট, কোন ভারতে কোন পৌরসভার জনসংখ্যা 1 লক্ষ অতিক্রম করলে তাকে কি বলা হয়? মহানগর। নগর। তখন 1 লক্ষ, নগর 1 লক্ষ পাল্টা পে করলে নগর। তাকে নগর বলা হয়। 1 লক্ষের কম থাকলে সেটাকে শহর বলা হয়, 10 লক্ষের বেশি হলে মহানগর বলা হয়। ঠিক আছে, এটা আগের দিন ওই ক্লার্কের ক্লাসটায় একটা জিনিস হচ্ছিল, তাই তো মধুকৃষ্ণা, শহর আর নগর নিয়ে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বললো না, আমি যদি জিওগ্রাফি এইসব জায়গায় আলোচনা করতে যাই তখন কিন্তু আমাদের অবশ্যই আলাদা হবে, কিন্তু আমরা ওই যখন জিকে পড়বো তখন যা শহর তাই নগর, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে? মানে যে চালু রয়েছে, কোনো সাংবিধানিক ব্যবস্থা চালু আছে, কার মাধ্যমে এটা চালু করা হয়? কেন্দ্র, ভারতীয় রাজ্য। অর্থ কমিশন। ভারতীয় অর্থ কমিশন, অপশন সি। অর্থ কমিশন 5 বছর, প্রত্যেক 5 বছর অন্তর যে ফাইন্যান্স কমিশন গঠন করা হয়, তার ভিত্তিতে ভারতে কেন্দ্র মানে রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের সাংবিধানিক ব্যবস্থা রয়েছে। আচ্ছা, ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য কি? বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলতে যেটাকে কি বলা হয় ইংলিশে? সেজ, স্পেশাল সে- ইকোনমিক জোন। বাহ, ভেরি গুড, যেটাকে সেজ বলা হয়, স্পেশাল ইকোনমিক জোন বলা হয়, যেখানে পার্টিকুলারলি সেই যেমন একটা জায়গায় যেখানে শুধু স্টিল ইন্ডাস্ট্রি অনেক বেশি গ্রো করেছে, সেটা এসিজেড বা স্টিল ইন্ডাস্ট্রিকে বেস্ট করে আরও কিছু ইন্ডাস্ট্রি রয়েছে, সেই জায়গায় গঠিত হয়, সেটাকে সেজ বলে। যেখানে বেশি পরিমাণে উন্নত, মানে বেশি পরিমাণে অনেক ইন্ডাস্ট্রি যেখানে একসাথে থাকতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? সেজ গঠনের মূল উদ্দেশ্য অপশন বি। বি। অপশন কি এ, হবে? অপশন এ হবে কিছু করমুক্ত বিশেষ উন্নয়ন কেন্দ্র তৈরি করা যা রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করে। এমন কিছু শক্তিশালী শিল্প ইউনিট যাতে কর্মসংস্থানের সুবিধা, সেটা কিন্তু এসিজেড গঠনের উদ্দেশ্য নয়। এসিজেড কর্মসংস্থান নিয়ে সেভাবে ভাবে না। এসিজেড
মানে টার্গেট থাকে রপ্তানি ক্ষেত্র বা আমাদের যে প্রোডাকশনটাকে যেটাকে বাইরে ছড়িয়ে দেওয়া সেটাকে প্রসারিত করা বা এক্সপেন্ড করা কিন্তু সবসময় এসইজেড এর মূল উদ্দেশ্য থাকে। কর্মসংস্থানের সুবিধা পার্সিয়ালি কারেক্ট হলেও একদম কারেক্ট নয়। এ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করা কিন্তু এদের একটা পার্টিকুলার এক্সপোর্ট টার্গেট দেয়া থাকে একদম যে একদম এই শুধুমাত্র সুবিধা দেওয়াও নয়, এগুলো দেখো তিনটেই মানে পার্সিয়ালি কারেক্ট, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট সবসময় কিন্তু এ হবে। তাহলে এসইজেড এর টার্গেট থাকে, অবশ্যই টার্গেট থাকে, যেটা হচ্ছে যে এত পার্সেন্ট আমাকে প্রোডাকশন করতে হবে, এতটা আমাকে মার্কেটে সেল করতে হবে, তার জন্য তোমার যা করতে হয় তুমি করো। ওকে, আচ্ছা, ভারতে আর্থিক নীতি প্রণয়ন কোন সরকারি যুক্ত কোন প্রতিষ্ঠান? রিজার্ভ ব্যাংক। আর্থিক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর্থিক নীতি প্রণয়নের ক্ষেত্রে অপশন ডি। অপশন ডি হবে ভারতের শিল্পোন্নয়ন ব্যাংক। ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক কিন্তু সবসময় আর্থিক নীতি প্রণয়ন। রিজার্ভ ব্যাংক কি করে? ব্যাংককে রেগুলেট করে, কিন্তু আর্থিক নীতি মানে শুধুমাত্র ব্যাংক যে আর্থিক নীতি প্রয়োগ করে সেটা তো নয়। আমাদের রয়েছে তোমার বলো ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে, শেয়ার মার্কেট রয়েছে, সেই জায়গায় তো রিজার্ভ ব্যাংকের কোনো সে নেই। তাহলে আর্থিক নীতি প্রণয়ন কিন্তু অবশ্যই শিল্পোন্নয়ন ব্যাংক, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক নয় কিন্তু। উন্নয়ন ব্যাংক বলতে একটু বুঝিয়ে দিন। বলো। উন্নয়ন ব্যাংক বলতে কি মানে শিল্পের যেগুলো ডেভেলপমেন্ট হয় সেই আইডিবিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক প্রত্যেকটা কোনো না কোনো শিল্পের সাথে যুক্ত, কেউ হাউজিং নিয়ে, কেউ ইন্ডাস্ট্রি নিয়ে। এই শিল্পোন্নয়ন ব্যাংক একটা ব্যাংক নয় কিন্তু, শিল্পোন্নয়ন ব্যাংক এরকম প্রচুর সংস্থা আছে যেগুলো শিল্পোন্নয়ন বা শিল্পকে উন্নয়ন করতে ব্যবহার করে। তাদের কাছে কিন্তু মূল আর্থিক নীতি প্রণয়নের হাতিয়ার রয়েছে। ব্যাংক কতটুকু জায়গা? ব্যাংক তো যে টাকাটা রয়েছে সেটাকে শুধু ইনভেস্ট করতে সাহায্য করে, অরিজিনাল যেগুলো গ্রহণ করে থাকে সেগুলো কিন্তু এই শিল্পোন্নয়ন ব্যাংকই কিন্তু কালেক্ট করে থাকে। আচ্ছা, ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু করা হয়, সেম ভাবে ঘুরে ফিরে দিচ্ছে, 1991। আচ্ছা, মূলধন কাকে বলে বলো? অপশন সি, মূলধনের উৎপাদন। অপশন সি। দেখো, মূলধন উৎপাদনে উৎপাদিত উপকরণ, উৎপাদনের উপাদান, তাই কোনোটাই নয়। দেখো, মূলধন বলা হয় যেটা অর্থ টাকা, সেটাকেই মূলধন বলা হয়ে থাকে। ক্যাপিটাল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, মূলধন তাকেই বলা হবে যেখানে অর্থ যুক্ত আছে, অর্থকেই বলা হয় মূলধন। এই মেশিনারি, অট্টালিকা এগুলো কিন্তু মূলধনের মধ্যে পড়বে না, এগুলো কিন্তু অ্যাসেটের মধ্যে, এগুলো প্রপার্টি একদম। এটা ক্যাপিটাল বলা হচ্ছে যেটাকে আমি ডাইরেক্টলি খরচ করতে পারবো, তাহলে অর্থই কিন্তু মূলধন। সমাজে কোন শ্রেণীর মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মুদ্রার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন? খুব ভালো কোশ্চেন। যে ইনফ্লেশন হলে যখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা? বিনিয়োগকারী শ্রেণী। বিনিয়োগকারী শ্রেণী কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, একটু হ্যাঁ, যারা ইনভেস্ট করে তারা হয়। যদি এটা অপশনে না থাকে, আমি একটু প্রেফারেন্স অনুযায়ী একটু সাজাবো, যদি অপশনে না থাকে তখন কি হবে? বিনিয়োগকারী শ্রেণী অপশনে নেই, তখন কি হবে অ্যান্সার? ঋণ গ্রহণকারী যারা তারা হবে। ঋণ গ্রহণকারী? এটা তো ভুল বললে। যারা ঋণ গ্রহণ করবে তারা সবচেয়ে বেশি সুবিধা পাবে। সুবিধাটাই বলছি, আপনি কি বল, আমি সুবিধাই জানতে না, চাইছি। ক্ষতিগ্রস্তই বলছি, ক্ষতিগ্রস্তটা অ্যাজ এ ঋণ দানকারীরা হবে, ঋণ দানকারীরা। বিনিয়োগকারী মানেই তো ঋণ দানকারী, মানে ঋণদাতা। ঋণ বিনিয়োগকারী মানেই তো ঋণদাতা, এরা তো অবশ্যই প্রথম হবে। যদি এটা অপশনে না থাকে তখন এই তিনজনের মধ্যে কে হবে ক্ষতিগ্রস্ত? না, এটা হবে যারা স্থির আয়কারী মানুষ, তারা কিন্তু সেকেন্ড প্রেফারেন্স হবে, এবং সেটা কিন্তু অপশনে বেশি থাকে। এখানে একটু সহজ করে দিয়েছে, কিন্তু স্থির আয়কারী মানুষ এটা কিন্তু বেশি অপশন দেয়। কারণ ইনফ্লেশনের জন্য যদি একটা 5 টাকার জিনিস 50 টাকা হয়ে যায়, যাদের
স্যালারি তো বাড়ছে না যাদের, তারা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এক্সপেন্স বেড়ে যাবে। এক্সপেন্স কিন্তু তাদের বেড়ে যাবে, ঠিক আছে। আর স্বনির্ভর গোষ্ঠীর যারা মানুষ, তারা তো অলরেডি ইনফ্লেশনের সাথে সাথে তারা তো মূল্য আরো বৃদ্ধি করে দেবে। যারা ব্যবসা স্যার? বাণিজ্য করবে তারাও তো দাম বাড়িয়ে দেবে। বলো। স্যার বলছি স্থির আয় মানে সবারই তো আয় বাড়ে, তাহলে স্থির আয়কারী কারা হবে? স্থির আয়কারী যেমন তুমি হচ্ছে পেনশন হোল্ডার পেনশন হোল্ডার বা যারা গভর্নমেন্ট জবও করে, 25,000 টাকা স্যালারি পায়, তাই তো আয় তো স্থির। আজকে 25,000, কালকে তো 30,000, এরকম তো স্যালারি বাড়ে না, তাই তো আয় তো একটা ফিক্সড থাকে। পে কমিশনের যেহেতু বাড়ে স্যার, পে কমিশন কি প্রত্যেক বছর হয়? পে না। কমিশন তাহলে যখন পে কমিশন হবে তখন, তারপরে তো একটা ফিক্সড স্যালারি থাকবে। এরকম তো নয় যে এই মাসে কারো অ্যাকাউন্টে স্যালারিতে 50,000 পেলো, পরের মাসে 55,000 পাবে, তাই সেরকম তো হয় না। স্যালারি তো ফিক্সডই থাকে, তাই না? তাদেরকে স্থির আয়কারী মানুষজন বলে। প্লাস পেনশন হোল্ডারদের তো আরো ভালোভাবে বলা যাবে। শুধু পেনশন হোল্ডাররাও বলতে পারবো না, এক্সট্রা যারা হচ্ছে এমনি গভর্নমেন্ট মানে যে কোনো জবের সাথে যুক্ত, তারাই কিন্তু যারা স্যালারি পায়, ফিক্সড স্যালারি পায়। যেমন যারা দেখবে যারা LIC ইন্স্যুরেন্স করে, তাদের কিন্তু ফিক্সড আয় নয়, তার কারণ ইনসেন্টিভ বলে একটা জিনিস থাকে তাদের কিন্তু আয় ফিক্সড নয়। তাদের কোনো মাসে 5,000 ইনকাম হয়, কোনো মাসে 50,000 ইনকাম হয়, সেটা কিন্তু স্থির আয় নয়, ঠিক আছে। আচ্ছা, নিম্নলিখিত কোন সংস্থা ঋণ দেওয়ার ফলে ভারতের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট নীতি চালু করা হয়? কোন সংস্থা ঋণ দেওয়ার ফলে? অ্যান্সার এ হবে, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, যেটা IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট নীতি চালু হয়েছিল IMF এর ঋণদানের ফলে। আচ্ছা, জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনা কাজের অধিকার দেওয়া হয়েছে বছরে কত দিনের? 103। একদম 100 দিন। 100 দিনের। 100 দিন। 100 দিনের সব কাজ কাজ। হয়, সব বুড়ো বুড়ি সবাই বেরিয়ে পড়ে দিন। 100 দিনের কাজে। আচ্ছা, ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? পূর্ণ Current account এ। একদম। ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে কখনোই হয় না। ক্যাপিটাল অ্যাকাউন্ট, তুমি যদি 1,000 টাকার একটা প্রপার্টি বিক্রি করো, টোটাল টাকাটা তুমি পাও, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না, তোমাকে ল্যান্ড ট্যাক্স দিতে হয় না, বা ট্রেড করতে গেলে তোমাকে ট্রেড ট্যাক্স দিতে হয় না বাণিজ্য করতে গেলে। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা দেয়, সেটা কিন্তু তুমি পুরো টাকাটাই তুলতে পারো এবং একদম আনলিমিটেড টাকা সেখানে জমা রাখতে পারো, এবং এই জন্য কারেন্ট অ্যাকাউন্টে সুদ দেয় না, ঠিক আছে। এই জন্য কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের পরিবর্তনযোগ্য বলতে কি? পূর্ণ পরিবর্তন মানে তুমি যদি 1,000 টাকা জমা রাখো, 1,000 টাকা ইউজ করতে পারবে, ঠিক আছে। কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে তুমি যদি 5,000 টাকার কোনো ক্যাপিটাল বা জায়গা রাখো, তুমি সেখান থেকে কিন্তু সেই ক্যাপিটালটা নিতে গেলে তুমি কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, যে তুমি ক্যাপিটাল রেখেছো সেই জন্য ক্যাপিটাল ট্যাক্স দিতে হবে। তুমি ট্রেড করলে ট্রেড লাইসেন্সের জন্য তোমাকে একটা ট্যাক্স দিতে হবে, যে তুমি ট্রেড কারেন্ট করছো। অ্যাকাউন্ট কি স্যার যে কোনো মানুষেরই থাকতে পারে? যারা বিজনেস করে, তোমাকে বিজনেস দেখাতে হবে যে আমি এই বিজনেস করছি, তখন আমাকে কারেন্ট অ্যাকাউন্ট দেবে। সবাইকে তো দেবে না কারেন্ট অ্যাকাউন্ট, ওকে। আচ্ছা, ভারতে কোন সংস্থার পূর্ণ সদস্য? ভারতবর্ষ কোন সংস্থার পূর্ণতম সদস্য? সার্কের পূর্ণ সদস্য। সার্কের পূর্ণ সদস্য কিন্তু ভারত। আচ্ছা, ন্যাটোর প্রধান কার্যালয়? ব্রাসেলস। ব্রাসেলস। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো, ব্রাসেলসের তার হেডকোয়ার্টার রয়েছে। মার্জিনাল ওয়ার্কার পড়িয়ে দিয়েছি আনএমপ্লয়মেন্ট। 183 দিন কাজ পায়। 183 দিন কাজ পায়। বছরে 183 দিনের কম কাজ পায়, তাই তো। কম যাদের হবে তাদেরকে মার্জিনাল বলা হবে, একদম পার্টিকুলার কাজ নয়, সি কিন্তু হবে না। যারা কম হবে তাদেরকে মার্জিনাল বলা হবে। কখনো মার্জিনাল মানে এই নয় যে 183 পার্টিকুলার নয়, তার নিচে যারা থাকবে তাদেরকে বলা হবে। লোয়ার লিমিট আপার লিমিট ইকুয়ালস টু নয়। এই যে সিম্বলগুলো জানো তো এগুলো, তাই তো, 4টে সিম্বল, গ্রেটার দ্যান লেস দ্যান। ওকে, খেয়াল করবে, এটা খেয়াল করবে, ওকে। ভারতের রেল বাজেট, কেন্দ্রীয় সরকারের বাজেট, সাধারণ বাজেটের একটি কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটা অংশ। কেন্দ্রীয় সরকারের বাজেটের অংশ। তাহলে অ্যান্সার সি হবে,
আলাদা, কিন্তু বাজেট, রেলের বাজেট কিন্তু আলাদা হয়, কেন্দ্রীয় সরকারের বাজেটের সঙ্গে হয় না। রেলের বাজেট এখন তো কিন্তু একসাথেই হচ্ছে স্যার, 18 থেকে তো একসাথেই হচ্ছে। 18 থেকে একসাথে হচ্ছে। স্যার একটা জায়গায় অপশন এ ছিল। হ্যাঁ, এখন প্রেজেন্টলি করছে, সেটাও একটা কথা বলেছো, কিন্তু রেলের বাজেট কিন্তু আলাদা হতো, এটাও একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এ করে দেবে, কেন্দ্রীয় বাজেটের একটি অংশ, এ করে দেবে। আচ্ছা, নেক্সট নাবার্ড, বলো কার সাথে? গ্রামীণ উন্নয়ন। গ্রামীণ অপশন উন্নয়ন। সি গ্রামের উন্নয়ন। অপশন সি গ্রামের উন্নয়নের সাথে নাবার্ড যুক্ত। আচ্ছা, কৃষিভিত্তিক আবাদ বলতে বোঝায়? কৃষিভিত্তিক আবাদ, চাষি নিজেই জমির মালিক। চাষি নিজেই জমির মালিক। বি। বাহ, খুব ভালো, চাষি Option B। নিজেই জমির মালিক হলে কৃষিভিত্তিক আবাদ বলা হয়। আচ্ছা, অর্থনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে অর্থনীতিকে ক ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। সি হয়। স্যার, কি হবে? প্রাথমিক, Option C। মাধ্যমিক ও সেবা ক্ষেত্র। প্রাথমিক সেবা। বলো কি হবে অ্যান্সার? সি হবে, প্রাথমিক প্রাইমারি, টার্সিয়ারি, সেকেন্ডারি। প্রাথমিক ক্ষেত্র, মাধ্যমিক ক্ষেত্র এবং সেবা ক্ষেত্র, তিনটে অর্থনৈতিক বিশ্লেষণে অর্থনীতিকে ভাগ করা যায়। আচ্ছা, ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পরিকল্পনার আন্ডারে? 5 ইয়ার। দ্বিতীয় Second পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৃহৎ শিল্পায়ন, যেখানে ইন্ডাস্ট্রির উপর ফোকাস করা হয়। আচ্ছা, ড্রাই ফার্মিং সম্ভব হয় যদি? বি। অপশন Option B। কুইক ম্যাচিওরিং এবং রেজিস্ট্যান্স চাষ করা হয়, কারণ যেই জায়গায় জল কম দিলে হয় সেই জায়গায় গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করা পসিবল নয় ড্রাই ফার্মিং এ। টেকনোলজি উন্নতি হলেই হবে না, কিন্তু যেসব শস্য চাষ করতে হবে যারা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং প্রতিকূল পরিবেশেও কম জলে রেজিস্ট্যান্স পাওয়ার যাদের বেশি হবে, ক্যাকটাস থেকে শুরু করে যারা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তাদের সম্ভব ড্রাই ফার্মিং। নিম্নলিখিত কোনগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? ভূমি রাজস্ব। কর্পোরেশন ট্যাক্স। বলো। কর্পোরেশন। একমাত্র কর্পোরেশন ট্যাক্স, যেটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। কর্পোরেশন, ভূমি রাজস্ব, মদের উপরে, এগুলো সমস্ত কিন্তু রাজ্যের হাতে থাকে। বৃত্তি ট্যাক্স, যেটাকে এড ট্যাক্স বলা হয়, যে গভর্নমেন্ট যে বিভিন্ন এড দিয়ে থাকে না, অনুদান দিয়ে থাকে না, সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত নয়। ভূমি রাজস্ব, ল্যান্ড রেভিনিউ, মদ, তারপর তোমার হচ্ছে এগ্রিকালচার, ইলেকট্রিসিটি, এগুলো কিন্তু রাজ্য সরকারের তালিকাভুক্ত। এই জন্য মদের উপর যদি ট্যাক্স যদি বন্ধ করে দেয় মমতা ব্যানার্জির সবকিছুই বন্ধ হয়ে যাবে, কারণ ওয়েস্ট বেঙ্গল মদের উপর থেকে সব থেকে বেশি রেভিনিউ কালেক্ট করে। এই ট্যাক্স কি শুধুমাত্র স্টেটই পায়? অবশ্যই, একমাত্র স্টেট কালেক্ট করবে, স্টেটই ইউজ করবে। তার মদের উপর যদি কেউ 500%ও ট্যাক্স বসায় তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু বলতে পারবে না। এগ্রিকালচারের উপর যদি কোনো গভর্নমেন্ট ট্যাক্স বসাতে চায় তাতেও সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সে নেই, কারণ এগুলো স্টেট লিস্টের মধ্যে রয়েছে। আর ইলেকট্রিসিটি ইউনিট পিছু এখন 6 টাকা নিচ্ছে, যদি বলে ইউনিট পিছু 100 টাকা দিতে হবে, দিতে তুমি বাধ্য, কারণ এতে সেন্ট্রাল গভর্নমেন্ট কিচ্ছু বলবে না। ওই জন্য ডিফারেন্ট স্টেটে কারেন্টের বিল ডিফারেন্ট হয়। আচ্ছা, আদমশুমারি 2011 অনুযায়ী কোন রাজ্যের জনসংঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। অরুণাচল। যদি যদি জনঘনত্ব বৃদ্ধি নিম্নতম সবচেয়ে যদি বলে, জনঘনত্ব যেটা যে হচ্ছে এটা যে সিকিম। না, জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক সবচেয়ে নাগাল্যান্ড একমাত্র ঋণাত্মক সবচেয়ে কম 2011-তে নাগাল্যান্ডে হয়েছে। আচ্ছা, এটা বলো, খুব ভালো কোশ্চেন, যে 1 মার্ক কৃষিদ্রব্য। অপশন সি কৃষি দ্রব্যের উপর 1 মার্ক। আচ্ছা, ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য? বেশি কাঁচা টাকার লেনদেন। বেশি কাঁচা টাকার লেনদেন অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য। জনগণনা অনুসারে ভারতে 35-এর কম বয়সী জনসংখ্যার ভাগ, 35 বছরের কম বয়সী 65%, 65%। আচ্ছা,
জিডিপি সেবা ক্ষেত্রে কত পরিমাণ উৎপাদন করে জিডিপি? 34 এ সেবা ক্ষেত্র 50% বেশি। আমাদের টার্সিয়ারি সেক্টর সব থেকে বেশি করে এবং সেটা 50% বেশি কিন্তু টার্সিয়ারি সেক্টর আমাদের উৎপাদন করে থাকে। সেবা ক্ষেত্র টার্সিয়ারি সেক্টর 50% বেশি উৎপাদন করে। কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের মালিকানার কাদের ভেটো পাওয়ার নেই? নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার নেই। খুব ভালো কোশ্চেন একটা। রাষ্ট্র একমাত্র কানাডার নেই। কানাডার নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার নেই কিন্তু। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় অন্তর্ভুক্ত নয় কোনগুলো? বলো। অবশ্যই প্রতিরক্ষা ব্যয় তো অবশ্যই উন্নয়ন ব্যয়ের মধ্যে রয়েছে। ইকোনমিক সার্ভিসের উপরে রয়েছে, কিন্তু সোশ্যাল আর কমিউনিটি সার্ভিস এটা থাকে ডিপিএসপির মধ্যে। ঠিক আছে, এটা ডিপিএসপির মধ্যে থাকে, এই জন্য এটা কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের মধ্যে পড়ে না। বাকিগুলো সমস্ত কিছু উন্নয়ন ব্যয়ের মধ্যে পড়ে। সবুজ শিল্প রূপায়ণ হয়েছে কোন কোন এর মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে? দুটোই হবে, সি। আরেকটা আইআইপি সি হবে। তাই হবে, অ্যান্সার সি হবে। এটাই হবে। আইএডিপি আর আইএএপি দুটো স্কিম আমি লিখেছিলাম। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম আর একটা এরিয়া প্রোগ্রাম, তাই তো? লেখা আছে, ফুল ফর্ম গুলো লেখা আছে। আচ্ছা, জিডিপি ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? জিএনপি যখন ধার্য করা হয় কোনটি করা হয় না? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সি। বৈদেশিক বিনিয়োগ ডি। নাগরিকদের মাথার বিষয়। একমাত্র পার ক্যাপিটা ইনকাম কিন্তু ধার্য করা হয় না, পার ক্যাপিটা ইনকাম কনসিডার করা হয় না। আচ্ছা, ইসিএফ কি? ইসিএফ, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। বাহ, ভেরি গুড। ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। দীর্ঘকালীন বিনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে কোন পরিকল্পনা একটি সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল? নীতি নির্ধারণের ষষ্ঠ পরিকল্পনা। বাহ, ভেরি গুড। 6 5 ইয়ার প্ল্যানিং এ দীর্ঘকালীন কর্মনিয়োগ উদ্যোগ নেওয়া হয়েছিল। লং টার্ম হচ্ছে রিক্রুটমেন্টের জন্য। দশম পরিকল্পনায় কতগুলো বার্ষিক পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে? দশম পরিকল্পনার আগে কতগুলো সেই ইয়ারলি প্ল্যান? তিনটে। ডি হবে 6। তিনটে হবে। দেখো, অ্যান্সার হবে 6টা, কারণ আগে 3টা হয়েছিল 65 টাইমে, তারপরে 3টা, টোটাল 6টা কিন্তু বার্ষিক পরিকল্পনা। মোরারজি দেশাইয়ের সময় 3টা, আর হচ্ছে তোমার রাইট এর সময় 3টা হয়েছিল, 3rd আর 4th এর মাঝে। টোটাল 6টা ইয়ারলি প্ল্যান। দশম পরিকল্পনায় বরাদ্দ কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল 10th 5 ইয়ার প্ল্যানিং এ? সামাজিক পরিষেবা। সামাজিক পরিষেবা সি। ওকে, 10th 5 ইয়ার প্ল্যানিং এ সবচেয়ে বেশি হয়েছিল সামাজিক পরিষেবার উপর। আচ্ছা, নেক্সট, দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গ্রামীণ সরকারের প্রভূত সহায়তা করেছে? ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহ নির্মাণ বি। না, সরি, এটা নয়, ওটা নয়। কাজের বিনিময়ে খাদ্য, যেটা ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম যেটা ছিল, এফপিআই, এটা কিন্তু সবচেয়ে বেশি গরিবদের সহায়তা। ফুড ফর, সবগুলোই হবে অ্যান্সার, কিন্তু পার্টিকুলারলি অ্যান্সার কাজের বিনিময়ে খাদ্য, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম যেটা ছিল, এফওয়াইপি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আচ্ছা পরের কোশ্চেনটা আগে চলে এসছে একটু। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতে ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? এই লাস্টেরটা নয়, এটা পরের কোশ্চেনটা উঠে চলে এসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? পরিকাঠামোগত সুযোগ সুবিধা। পরিকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টি। আচ্ছা, বিপিএল এর মানে, পরের কোশ্চেনটা এটা আছে, বিপিএল এর মানে। বিলো পভার্টি লেভেল।
বিলো পভার্টি অপশন এ লাইন হবে। লেভেল। বিলো বিপিএল বিলো পভার্টি লাইন, বিপিএল এর নিচে যারা থাকবে তাদেরকে। আগের কোশ্চেনটা উঠে চলে এসেছিল শুধু। ওকে, আচ্ছা, মহালানবিস প্রবর্তিত ভারতের পরিকল্পনা কমিশন যে ক্ষেত্রের উপর জোর দিয়েছিল? ভারী মূলধন ভারী বস্তু, মূলধন সি। ভারী সেকে- শিল্প। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী ভারী শিল্পের উপর। নেক্সট, আচ্ছা, শিল্পের জন্য ঋণ দান করে থাকে কোন সংস্থা? আইএফসিআই। উপরের সব উপরের আইডিবিআই উপরের সবগুলোই সবগুলি হবে। সবগুলোই হবে। আইডিআই, আইএফসিআই, এসএফসি সবগুলোই হবে। গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে থাকে তার নাম? গ্রামীণ কৃষি ঋণ সংস্থা। এটা হচ্ছে গ্রামের অর্থনীতিতে সমবায় ঋণ দিয়ে থাকে প্রাথমিক কৃষি ঋণ সংস্থা, গ্রামীণ নয়, প্রাথমিক। প্রাথমিক গ্রামীণ ব্যাংকও তো বলে না? গ্রামীণ ব্যাংক বলে, কিন্তু সমবায় ঋণ যেটা বলেছে, সমবায় মানে একসাথে সমবায় ব্যাংক সমবায় যে গোষ্ঠীগুলো যেগুলো হয়, যেগুলো। হ্যাঁ, সেগুলো হচ্ছে প্রাথমিক কৃষি ঋণ প্রদান করে থাকে, প্রাথমিক কৃষি ঋণ। মৌজা, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, বলো খাজনা গ্রাম, বি হবে। বলো। খাজনা গ্রাম। খাজনা গ্রাম হবে। রেভিনিউ ভিলেজকে বলা হয়, মানে রেভিনিউ যেই জায়গায় কালেক্ট করাবে তার বেসিসে ভাগ করাকে বলা হয়। ছোট থানা কেউ বলবে না বা কমিউনিটি বলবে না, অবশ্যই রেভিনিউ ভিলেজ, সেটাকে মৌজা বলে। প্রথমে তো ফাঁড়ি হবে। বলো। ছোট থানা, হ্যাঁ, ফাঁড়ি ফাঁড়ি বলা যায় আর কি। ফাঁড়ি হবে। আচ্ছা, ভারতে এক্সিম ব্যাংক কাজ করে থাকে? সি আমদানি রপ্তানি। আমদানি রপ্তানির জন্য। আমদানি রপ্তানির জন্য এক্সিম ব্যাংক। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ফিসকাল ডেফিসিট, ফিসকাল ঘাটতি কি? অপশন ডি। বাজেট ঘাটতি, বি। ফিসকাল ঘাটতি হলো কি হবে? চারটার মধ্যে কোনটা? সবগুলোই হবে, সবগুলোই ফিসকাল। এগুলো আমি তোমাদের যখন পড়াবো তখন এগুলো ম্যাথমেটিক্যালি আমি দেখিয়ে দেবো যে ফিসকাল ডেফিসিট কিভাবে চারটে হচ্ছে। এখন মনে রাখবে চারটাই হবে। প্লাস্টিক মানি প্রথম প্রচলন করে কোন সংস্থা? এসবিআই। প্লাস্টিক মানি সাপোর্ট করেছিল প্রথমবার ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদা প্রথম প্লাস্টিক মানি, মানে প্লাস্টিকে দিয়ে টাকা নয়, ব্যাপারটা হচ্ছে মানে কিছু টাকা যেগুলো হচ্ছে প্লাস্টিক একরকম ফর্মে থাকবে, মানে কারেন্সি হবে, কিন্তু অ্যাজ এ কারেন্সি হিসেবে টাকা দেওয়া হবে না, যেমন চেকের মতো ব্যাপার হয় না, সেটাকে এক ধরনের প্লাস্টিক মানি বলা হয়। সেটা প্রথমবার ব্যাংক অফ বরোদা। কোন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময়ের উপরে? তো সহজ, বলো। মুদ্রা ভান্ডার, সি। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, আইএমএফ। আইএমএফ। আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিও, এস্টাবলিশ 1995, বি। 95 1995। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায় রয়েছে? জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা। জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে। সুইজারল্যান্ড। ওকে। আইএমএফ সদস্য হয় ভারত কত খ্রিস্টাব্দে? আইএমএফ এর সদস্য হয় 1945। 1945 ভারত আইএমএফ এর সদস্য পায়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ব নাম কি ছিল? গ্যাট, বি। গ্যাট। অপশন বি। অপশন বি, গ্যাট। ফুল ফর্ম? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, গ্যাট। জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড হচ্ছে গ্যাট। আচ্ছা, শিল্পের জন্য ঋণদান প্রদান করে, হয়ে গেছে উপরে সবগুলি। আচ্ছা, অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য? বেশি কাঁচা টাকা লেনদেন। আচ্ছা, রেপো রেট ঘোষণা করে থাকে? ভারতের রিজার্ভ ব্যাংক। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকে, রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার সাল? 1935। আচ্ছা, এগুলো হয়ে গেছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন এটা, পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে কি বলা হয়?
উদারীকরণ এখন উদারীকরণ। এখন হচ্ছে প্রাইভেট সেক্টরের বিলগ্নীকরণ। এখন কি হচ্ছে? হবে ব্যক্তিগণ, প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন। Privatization. উদারীকরণ আলাদা জিনিস। প্রাইভেট সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় প্রাইভেটাইজেশন। ওকে, আচ্ছা, মোটামুটি এত কিছু কমন ছিল, কিছু রিপিট হয়েছে। যাই হোক, এই সেটটা আমি তোমাদের পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। এই চ্যাপ্টারটা ভালো করে করবে, আর আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটাও একটু ভালো করে করবে, ঠিক আছে? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।